যে মানুষটি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন, তিনি কি সত্যি বন্দুক হাতে ভারতকে স্বাধীন করার শেষ লড়াই শুরু করেছিলেন? ভারতের স্বাধীনতার ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের কথা মনে পড়লেই বুকের ভিতর একটা অদ্ভুত শক্তি অনুভব হয়। তেমনই একজন মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু একটা প্রশ্ন আজও খুব গুরুত্বপূর্ণ: নেতাজি কি সত্যিই ভারতকে স্বাধীন করে দিয়েছিলেন, নাকি তার অবদান ছিল অন্যরকম? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ব্রিটিশ শাসিত ভারতের সেই সময়ে, যখন স্বাধীনতা ছিল কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন। সুভাষচন্দ্র বসুর জন্ম 23শে জানুয়ারি 1897 সালে ওড়িশার কটকে। ছোটবেলা থেকেই তিনি দেশপ্রেম, আত্মসম্মান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা পেয়েছিলেন। পরবর্তীকালে তিনি ইংল্যান্ডে গিয়ে ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস পরীক্ষায় সফল হন। কিন্তু ব্রিটিশ সরকারের চাকরি করে নিজের দেশকে পরাধীন অবস্থায় দেখতে তাঁর মন সায় দেয়নি। তাই 1921 সালে তিনি আইসিএস এর চাকরি ছেড়ে ভারতে ফিরে আসেন এবং স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে যোগ দেন। এরপর শুরু হয় তাঁর রাজনৈতিক উত্থান। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। 1938 সালে হরিপুরা অধিবেশনে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কিন্তু ভারতের স্বাধীনতা অর্জনের পদ্ধতি নিয়ে তাঁর সঙ্গে মহাত্মা গান্ধী ও কংগ্রেসের অন্যান্য নেতাদের মতপার্থক্য ক্রমশ বাড়তে থাকে। সুভাষচন্দ্র মনে করতেন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার জন্য আরও দ্রুত এবং কঠোর পদক্ষেপ প্রয়োজন। 1939 সালে তিনি আবার কংগ্রেস সভাপতি নির্বাচিত হন, কিন্তু রাজনৈতিক মতপার্থক্যের কারণে শেষ পর্যন্ত সভাপতির পদ ছেড়ে দেন এবং পরে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এরপর আসে তাঁর জীবনের সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায়। ব্রিটিশ সরকার তাঁকে বন্দী করে রেখেছিল, কিন্তু 1941 সালের জানুয়ারিতে তিনি ব্রিটিশ নজরদারি এড়িয়ে গোপনে ভারত থেকে বেরিয়ে যান। ছদ্মবেশে দেশ ছেড়ে তাঁর সেই যাত্রা তাকে নিয়ে যায় আফগানিস্তান ও সোভিয়েত অঞ্চলের পথ ধরে ইউরোপে। শেষ পর্যন্ত তিনি জার্মানিতে পৌঁছন। তার উদ্দেশ্য ছিল একটাই: ভারতের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সমর্থন এবং সামরিক সাহায্য সংগ্রহ করা। তিনি বুঝেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশ সাম্রাজ্যকে দুর্বল করার একটি সুযোগ তৈরি করেছে। পরবর্তীকালে তিনি জার্মানি থেকে পূর্ব এশিয়ায় যান এবং 1943 সালে জাপান অধিকৃত দক্ষিণ পূর্ব এশিয়ায় পৌঁছন। সেখানে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সামরিক শক্তিকে নতুনভাবে সংগঠিত করেন। এখানেই আসে আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ। তবে একটি বিষয় মনে রাখা জরুরি: আইএনএর সূচনা নেতাজির হাতে হয়নি। মোহন সিং এর নেতৃত্বে 1942 সালে আইএনএ গঠিত হয়েছিল। পরে সংগঠনটি দুর্বল হয়ে পড়ে। 1943 সালে সুভাষচন্দ্র বসু নেতৃত্ব গ্রহণ করেন এবং আইএনএকে নতুনভাবে সংগঠিত করেন এবং তাকে ভারতের স্বাধীনতার জন্য একটি সামরিক বাহিনীতে পরিণত করার চেষ্টা শুরু করেন। তিনি সৈন্যদের সামনে একটি স্পষ্ট লক্ষ্য রাখলেন: দিল্লির দিকে এগিয়ে যাওয়া। তার বিখ্যাত আহ্বান ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আহ্বান শুধু একটি স্লোগান ছিল না। দক্ষিণ পূর্ব এশিয়ায় বসবাসকারী বহু ভারতীয় তার আন্দোলনের জন্য অর্থ, মানুষ এবং অন্যান্য সাহায্য দিতে এগিয়ে এসেছিলেন। নারীদেরও সামরিক সংগ্রামে যুক্ত করা হয়েছিল। এইভাবেই গঠিত হয় রানী ঝাঁসি রেজিমেন্ট, যার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন। এটি ছিল আইএনএর একটি মহিলা রেজিমেন্ট এবং স্বাধীনতার সংগ্রামে নারীদের সক্রিয় সামরিক ভূমিকার একটি অসাধারণ উদাহরণ। এরপর 21শে অক্টোবর 1943 সালে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দের অস্থায়ী সরকার প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া ঘোষণা করেন। তিনি নিজেই ছিলেন এই সরকারের প্রধান। এই সরকারকে জাপান সহ কয়েকটি রাষ্ট্র স্বীকৃতি দেয়। আর তারপর ঘটে একটি ঐতিহাসিক ঘটনা। 1943 সালে ডিসেম্বর মাসে নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যান। সেখানে তিনি ভারতীয় পতাকা উত্তোলন করেন এবং দ্বীপগুলির নাম দেন শহীদ ও স্বরাজ। ব্রিটিশদের কাছ থেকে অঞ্চলটি জাপানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর আজাদ হিন্দ সরকারের হাতে এর প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছিল। এ যেন স্বাধীন ভারতের একটি ছোট্ট পূর্বাভাস। কিন্তু সামনে ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা। 1944 সালে আইএনএ জাপানি বাহিনীর সঙ্গে ভারতের উত্তর পূর্ব সীমান্তের দিকে অগ্রসর হয়। মণিপুরের মইরাংয়ে আইএনএর পতাকা উত্তোলন স্বাধীনতার সংগ্রামের একটি স্মরণীয় ঘটনা হয়ে ওঠে। কিন্তু যুদ্ধের পরিস্থিতি দ্রুত বদলে যায়। জাপানি ও আইএনএ বাহিনী ইম্ফল ও কোহিমার যুদ্ধে বড় ধরনের সামরিক সাফল্য অর্জন করতে পারেনি। রসদ, খাবার, অস্ত্র এবং পরিবহনের তীব্র সমস্যা দেখা দেয়। শেষ পর্যন্ত আইএনএর অগ্রযাত্রা থেমে যায়
এবং বাহিনীকে পিছু হটতে হয়। অর্থাৎ নেতাজির সামরিক অভিযান সরাসরি ব্রিটিশদের পরাজিত করে ভারতকে স্বাধীন করতে পারেনি। তাহলে তার অবদান কোথায়? এটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ব্রিটিশরা আইএনএর বহু সৈন্যকে গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে দিল্লির লাল কেল্লায় বিচার শুরু করে। এই বিচার ভারত জুড়ে ব্যাপক জনমত তৈরি করে। মানুষ আইএনএর সৈন্যদের দেশদ্রোহী হিসেবে নয়, স্বাধীনতার যোদ্ধা হিসেবে দেখতে শুরু করে। এর ফলে ভারতীয় সমাজে এবং বিশেষ করে ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়। তবে ইতিহাসবিদদের মধ্যে একটি বিষয় নিয়ে সতর্ক থাকা জরুরি। শুধুমাত্রই আইনের কারণেই ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায় এমন সরল দাবি ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। ভারতের স্বাধীনতা এসেছিল দীর্ঘ স্বাধীনতা আন্দোলন, গণ আন্দোলন, অসহযোগ, আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলন, বিপ্লবী আন্দোলন, আন্তর্জাতিক পরিস্থিতি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্যের দুর্বলতা, এই সমস্ত কারণের সম্মিলিত ফল হিসেবে। কিন্তু আইন এবং তার বিচার স্বাধীনতার শেষ পর্যায়ে ব্রিটিশ শাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক চাপ তৈরি করেছিল। এটি ভারতের স্বাধীনতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই কারণেই নেতাজির অবদানকে শুধু তাঁর যুদ্ধ জয়ের মধ্যে খুঁজলে ভুল হবে। তিনি ভারতীয়দের মনে একটি ধারণা তৈরি করেছিলেন, ভারতীয়রাও নিজেদের স্বাধীনতার জন্য একটি সংগঠিত সামরিক শক্তি গড়ে তুলতে পারে। তিনি ধর্ম, ভাষা, জাতপাতের বিভাজনের উপরে উঠে একটি ভারতীয় পরিচয়কে সামনে আনতে চেয়েছিলেন। আইএনএতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে লড়াই করেছিলেন। নেতাজির কাছে স্বাধীনতা মানে শুধু ব্রিটিশদের চলে যাওয়া ছিল না। তিনি এমন একটি ভারত কল্পনা করেছিলেন যেখানে জাতপাতের বাধা, দারিদ্র্য এবং সাম্প্রদায়িক বিভাজন দূর হবে এবং ভারত একটি শক্তিশালী আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। আর তাঁর জীবনের শেষ অধ্যায় 1945 সালের আগস্টে জাপানের আত্মসমর্পণের পর নেতাজির বিমান যাত্রা এবং তাঁর কথিত বিমান দুর্ঘটনা নিয়ে রহস্য তৈরি হয়। প্রচলিত সরকারি বর্ণনা অনুযায়ী 18 আগস্ট 1945 তাইহোকু, বর্তমান তাইপেইতে একটি বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। কিন্তু তার মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরে বিতর্ক ও অনুসন্ধান হয়েছে। ভারত সরকার এ বিষয়ে বিভিন্ন তদন্ত কমিশন গঠন করেছে এবং পরে নেতাজি সংক্রান্ত বিপুল সংখ্যক নথিও প্রকাশ্যে আনা হয়েছে। তাই তার মৃত্যুর ঘটনাকে নিয়ে আজও মানুষের আগ্রহ রয়েছে। কিন্তু তার মৃত্যু তার প্রভাবকে শেষ করতে পারেনি, কারণ নেতাজি শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শ, এক সাহস এবং এক প্রশ্ন। একটি পরাধীন জাতিকে তিনি প্রশ্ন করেছিলেন, আমরা কি স্বাধীনতার জন্য অপেক্ষা করব নাকি স্বাধীনতার জন্য নিজেরাই লড়াই করব? ভারত স্বাধীন হয় 15 আগস্ট 1947 সালে। সেই স্বাধীনতা কোনো একজন ব্যক্তির একক কৃতিত্ব নয়। গান্ধীজি, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, সর্দার প্যাটেল, জওহরলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, সরোজিনী নাইডু, অসংখ্য বিপ্লবী, সৈনিক এবং নাম না জানা লক্ষ লক্ষ ভারতীয়, প্রত্যেকের সংগ্রাম এই দীর্ঘ ইতিহাসের অংশ। আর সেই ইতিহাসে নেতাজির স্থান একেবারেই অনন্য, কারণ তিনি স্বাধীনতার স্বপ্নকে শুধু বক্তৃতার মঞ্চে রাখেননি, তিনি সেই স্বপ্নকে সৈন্য, সংগঠন, সরকার এবং যুদ্ধের রূপ দিতে চেয়েছিলেন। হয়তো তার বাহিনী দিল্লি পর্যন্ত পৌঁছতে পারেনি, হয়তো তিনি স্বাধীন ভারতের পতাকা লালকেল্লায় নিজ হাতে তুলতে পারেননি, কিন্তু তিনি এমন এক আগুন জ্বালিয়ে দিয়েছিলেন যা স্বাধীনতার শেষ লড়াইয়ের ইতিহাসে চিরকাল জ্বলতে থাকবে। আর তাই আজও যখন আমরা বলি জয় হিন্দ, আমরা স্মরণ করি সেই মানুষটিকে যিনি বিশ্বাস করেছিলেন স্বাধীনতা ভিক্ষা করে নেওয়ার জিনিস নয়, স্বাধীনতার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করার সাহস থাকতে হয়। জয় হিন্দ।